আমি অনুরোধ করব আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর সুপ্রিয় চৌধুরী স্যারকে মঞ্চে এসে মাননীয় অতিথিকে বরণ করে নেওয়ার জন্য। স্টুডেন্টস ইউনিয়ন অ্যান্ড পিএনসিপি ইউনিটের পক্ষ থেকে জানাই মাননীয় প্রধান অতিথিকে আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও সাদর স্বাগত। স্টুডেন্টদের একটা এবারে দাবি ছিল ইউনিয়নের কাছে যে যাতে করে আমরা এসে এমনও কিছু ইভেন্ট করতে পারি যে ভবিষ্যতে তাদের যাতে পথ প্রদর্শন করতে পারি। তো সেই জন্য প্রথমেই যার কথা আমাদের মনে পড়েছিল তিনি হলেন আমাদেরই কলেজের স্টুডেন্ট অর্থাৎ অ্যালুমনাস এবং বঙ্গ আয়ুর্বেদের একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব তথা বাংলার আয়ুর্বেদের আইকন আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন তথা ফাউন্ডার অফ পরম্পরা আয়ুর্বেদ। তো স্যারকে আমরা অনুরোধ করেছিলাম যে এখানে আসার জন্য এবং স্যার আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং এখানে এসেছেন, এই জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি অনুরোধ করবো স্যারকে যাতে করে স্যার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে আমাদের কিছু উদ্বুদ্ধ করতে পারেন এবং ভবিষ্যতে ক্যারিয়ার গঠনের জন্য কিছু অনুপ্রেরণা যোগান দিতে পারেন। তো স্যারকে আমরা অনুরোধ করবো স্টেজে এসে কিছু কথা বলার জন্য। থ্যাংক ইউ সুমিত। প্রত্যেককে জানাবো গুড আফটারনুন। কলেজ থেকে যেদিন লাস্ট বেরিয়েছি সেই দিনের পর আজকে আবার এই জায়গাটায় দাঁড়িয়ে আমি কথা বলছি। এই অডিটোরিয়ামটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। যখন আমি এই কলেজেরই ছাত্র সংসদের জিএস ছিলাম, অনেক দিনরাত এই কলেজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তোমাদের সম্মানীয় মাস্টারমশাইরা জানেন আমার স্টুডেন্ট লাইফটা। কিন্তু অবশ্যই বলবো যে আমরা ছাত্র, আমরা শক্তি, আমরা বল। অনেকেই যেটা করতে পারেন না আমরা ছাত্ররা পারি। এর আগেও আমাকে বারবার আসার জন্য প্রত্যেক বছরই এখান থেকে আমার অনেকগুলো ভাই গেছেন, বোনেরা গেছেন, কিন্তু আমি ক্ষমাপ্রার্থী, আমি আসতে পারিনি। অনেকগুলো জায়গার সাথে যেহেতু জড়িত থাকি আমি এসে উঠতে পারিনি। কিন্তু আজকে যে এসেছি এই কলেজ থেকে লাস্ট বেরিয়ে যাওয়ার পর আরও একবার কোথায় যেন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে, যে ভালো লাগাটা বোঝাতে পারবো না। আড়ম্বর শেষ কথা নয়, শেষ কথা হচ্ছে আত্মার সাথে আত্মার টান। ওই গানে কি বলে না, মিলন হবে কত দিনে, ওই রকম আর কি। আমি চাই তোমাদের মধ্যে এমন কেউ আসুক যে দেবব্রতকে সত্যি পরাজিত করবে। ওই অপরাজিত দেবব্রত বলছিল না, ওরকম কিছু ব্যাপার নয়। তোমরা আমাকে পরাজিত করো, আমি সেটা চাই। অনেক ওপরে ওঠো ভাইরা, তোমরা অনেক 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 এগিয়ে যাও। আমার বোনেরা, আমার ভাইরা, প্রত্যেকের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। প্রয়োজন কি জানো তো? প্রয়োজন শুধু হচ্ছে দৃষ্টান্ত। ওই যে একটা কথা বলা হয় না, যে আমাদের জলাশনী রস, আমাদের চন্দনাদি লৌহ চোখের সামনে যদি আমরা দেখিয়ে দিতে পারি, বা আমাদের মহাসুদর্শন চূর্ণ যে জীর্ণ জলে কতটা উপকারী, তাহলে মানুষ বিশ্বাস পাবে যেটা প্যারাসিটামল খেয়ে পাচ্ছে। এই দেখিয়ে দেওয়ার মানুষটার ভীষণ অভাব। আমরা সবাই বলি কিন্তু কেউ কিছু করে দেখিয়ে দিই না। দেখিয়ে দেওয়াটা ইম্পর্ট্যান্ট ভাই। দেখিয়ে দিলেই কিন্তু সেখান থেকে একটা নতুন সকাল সৃষ্টি হবে। ভীষণ ব্রাইট তোমার চোখগুলো। কী নাম তোমার? তোমার হ্যাঁ, তোমার পেছনে তোমারও ব্রাইট, ওরা আরও ব্রাইট। হ্যাঁ, সৌভিক সেকেন্ড ইয়ার। কী করে বললাম? সেকেন্ড ইয়ারের যে বডি ল্যাঙ্গুয়েজটা সে সৌভিকের মধ্যে আছে। বাবা ছিলেন সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার। তোমরা জানো যে আমরা বংশ পরম্পরায় কত বছর আগে থাকতে আয়ুর্বেদ চিকিৎসক জানি না, হামাগুড়ি দেওয়ার সময় থেকে দেখছি বাড়িতে খলনুড়ি, ওষুধ তৈরি এইসব হয়ে চলেছে। তো দাদু ছিলেন হাতিয়া স্টেটের রাজবৈদ্য। ওই যে দেখলে অবনীন্দ্রনাথ ঠাকুরের কলম, ওটা চাইলে আমি পাঠিয়ে দেবো। ওখানে কিন্তু এই পরম্পরার নামটা অবনীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন, ওনার দেওয়া। কারণ বাবা দাদু এরা ঠাকুরবাড়ির পারিবারিক চিকিৎসক ছিলেন। সেই সুবাদে ওনারা বহু মনীষীর চিকিৎসা করেছেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চকর্ম চিকিৎসা করে পক্ষাঘাত থেকে সুস্থ করেছিলেন আমার দাদু। বাবা তখন খুব ছোট।
প্রচুর মনীষীর এরকম তাদের শুভেচ্ছা বার্তা রয়েছে আমার কাছে। আমার একটা ছোট্ট বলতে পারো আর্কাইভে, হেলথ, স্বাস্থ্য। গডের কাছে প্রে করি যে আমাদেরকে হেলথটা দাও, বাকিটুকু লড়ে করে নেবো। কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। হেলথটুকু গডের হাতে, বাদ বাকি সবটা কিন্তু আমাদের হাতে। হেলথটুকু যদি আমরা পাই তাহলে কিন্তু আমরা অবশ্যই মনে করি যে আমরা ওয়েলথ, সাকসেস, হ্যাপিনেস সব কিছু পেতে পারি, যদি আমাদের মধ্যে সেই চেষ্টাটুকু থাকে। কোন চেষ্টাটা বলো তো? সেই চেষ্টাটা থাকতে হবে যেই চেষ্টাটা একটা মানুষ জলে ডুবে গেলে যেভাবে খড়কুটোকে আঁকড়ে ধরে সেইভাবে। যে কোনো কিছুর মানুষ সমালোচিত হয়, আমিও সমালোচিত হয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছিল একটাই জায়গা, সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আমার কাছে রয়েছে আয়ুর্বেদ সম্বন্ধে সামান্য একটু ধ্যান ধারণা, আর রয়েছে বাকিটাই আত্মবিশ্বাস, সেটুকু নিয়ে এগোনো। এই যে দেখছো না, এটা কি বলো তো? এটা কি পেন? তো ম্যাটারটা কি জানো তো? আমি অনেকটাই পেনটার মতো, কিন্তু পুরো পেনটা না, আমি হচ্ছে এই অংশটার মতো ছিলাম। সারাদিন এর ওপর যত রকম অত্যাচার করা যায় সেই অত্যাচারগুলো আমার ওপর দিয়ে হতো, হাত থেকে পড়ে যেত, লিখতাম, সব কিছু করতাম। এই 15 বছর এই পেনটা জাস্ট মনে হয়েছে যেন রং উঠে নষ্ট হয়ে হাত থেকে পড়ে বিবর্ণ হয়ে গেছে। কিন্তু এই যে পেনটা, এই পেনটার যে এখন মাথার উপরে এই ঢাকনাটা উঠল এবং এই পকেটে শোভা পেল, কেউ কিন্তু পেনটাকে আর দেখতে পাচ্ছে না, পেনের এই ক্যাপটাকে দেখতে পাচ্ছে। এই পেনের ক্যাপটাকে কি বলে জানো? এই পেনের ক্যাপটাকে বলে সাকসেস। তোমার যত কষ্ট, যত দিনরাত জাগা, যত পরিশ্রম, সবটুকুকে ঢেকে দিল কিন্তু এই সাকসেস নামক ঢাকনাটা। মাথায় একটা জিনিস রাখতে হবে, ফোকাস অ্যান্ড ফোকাস অ্যান্ড ফোকাস। আমি বারবার করে একটা জিনিসের ওপর খুব গুরুত্ব দিই, সেটা হচ্ছে দেখো, আমরা কে কোথায় জন্মেছি সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট নয়, আমরা কে কোথায় জীবনে কি করেছি সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অনেক বেশি। আমাদের বড্ড কী জানো তো, তাড়াহুড়ো, ভীষণ তাড়াহুড়ো আমাদের। আমরা এতটা তাড়াহুড়ো থাকি যে ফোকাস বললাম, ফোকাস থেকে আমরা সরে যাই। ধরো একটা ব্যাংকের চেক তোমরা কেউ লিখলে, এই ব্যাংকের চেকটা ব্যাংক থেকে যা 10 কিলোমিটার দূরে বাড়ি, তার ক্লিয়ার হতে যতটা সময় লাগবে, ব্যাংকের ওপরে যে বাড়িওয়ালা বা ল্যান্ডলর্ড যে আছেন তার কি একই সময় লাগবে? কি বলো তোমরা? ল্যান্ডলর্ড তো বাড়িওয়ালা, তার চেক তো ইনস্ট্যান্ট ক্লিয়ার করে দেবে নিশ্চয়ই ব্রাঞ্চ ম্যানেজার। ইয়েস অর নো? ইয়েস। বলো কি ধারণা তোমাদের? করে দেবে? বলো, তুমি বলো। হ্যাঁ, তার মানে তুমি বলতে চাইছো যিনি শ্মশানের মেডিকেল অফিসার, তার বাড়ির কেউ যদি হঠাৎ শ্মশানের সামনে মারা যায়, তাকে আর বাড়িতে নিয়ে আসবে না, ডাইরেক্ট শ্মশানে নিয়ে চলে যাবে? তাহলে ব্রাদার, এইটাই ম্যাটার। সিস্টেমের বাইরে, ডিসিপ্লিনের বাইরে কখনো যেও না। যে ব্যাংকের ওপরে থাকে, চেকটা ক্লিয়ার করার দায়িত্ব কিন্তু সে ব্রাঞ্চ ম্যানেজারের নয়, ওটা আন্ডার প্রসেস হবে, অন্য কোনো ব্রাঞ্চে যাবে, ইন বিটুইন 48 to 72 আওয়ার্স সময় লাগবে। সুতরাং একটা জায়গায় পেশেন্স প্রয়োজন, বড্ড পেশেন্স। আমরা মনে করি যে ও তো আমার পরিচিত, দেন আমার কাজটা খুব স্মুথলি হয়ে যাবে। আমরা এটা ভাবি না ওরও কিছু লিমিটেশন আছে, ও কারুর কাছে আনসারেবল। যেদিন আমরা এটা বুঝবো কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা হবে না। তুমি যদি মনে করো যে হ্যাঁ, আমি প্রফেশনে, আমি মনে করলাম আজকে দেবব্রত দা এসেছেন এখানে, দেবব্রত দার কথা শুনলাম, এবং শোনার পর মনে হলো সামহাউ কোথাও কালচারাল প্রোগ্রামের পরেও মনে রইল কথাগুলো, জানি না থাকবে না কিনা। তো কালচারাল প্রোগ্রামের পরেও যদি কথাগুলো মনে থাকে, দেন তোমরা যদি মনে করো যে দেবব্রত দার এই কথাগুলো আমি মনে রাখবো এবং সেটা নিজের লাইফে ইনকর্পোরেট করব, তাহলে প্রথম বলবো ধৈর্যশীল হও।
ধৈর্যশীল না হলে কিন্তু কিছু করা যাবে না। আমার জীবনের স্ট্রাগলের গল্প তোমরা তোমাদের মাস্টারমশাইরা অনেকেই জানেন, তার থেকে শুনো। আমি নিজে সেটা ইনকর্পোরেট করেছি নিজের লাইফে, করে তোমাদেরকে বলছি। তোমাদের মধ্যে যারা যারা সাকসেস হবে আমার কিন্তু ভালো লাগবে। একটা জায়গায় না স্বার্থপর হতে হবে। কীরকম স্বার্থপর? স্বার্থপর মানে এটা কখনোই নয় যে তোমরা কোনো মানুষের আপদ বিপদে পাশে থাকবে না। আমি সেই স্বার্থপরতার কথা বলছি না। আমি স্বার্থপরতার কথা বলছি, একটা সময় নিজেকে দেখো। লক্ষ্য করে দেখবে তোমাদের যখন হাউস টাপশিপ হবে, যারা ফার্স্ট ইয়ারে আছো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কারা আছো একটু হাত তুলবে। গ্রেট, ঠিক আছে। যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছো তারা কিন্তু মনে রেখো, তোমরা যখন সিনিয়র দাদাদের দেখবে হাউস টাপশিপ করার পর কেউ নার্সিংহোম করছে, কেউ বিজনেস করছে, কেউ সার্ভিস করছে, তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে তাদের মধ্যে, সেটা হচ্ছে তাদের দেখে তোমরা ভাববে আমার ওই বন্ধু বা ওই দাদা বা ওই দিদি কি করছেন, আমিও তাহলে সেটা করি, বা সেদিকে গেলে কেমন হয়। প্রথম বলবো, শুরুতেই ভুল করছো। তুমি এমন কিছু করো যেটা কেউ করেনি, এমন কিছু ভাবো যেটা কেউ ভাবেনি, যেখানে কম্পিটিশান নেই। একটা রেল স্টেশনের ওভারব্রিজে দাঁড়াবে, আমি দাঁড়াতাম রামরাতলা রেলওয়ে স্টেশনে ওভারব্রিজে, যখন ডিপ্রেশন আসতো, সুইসাইড করতে নয়, মোটিভেশন পেতে। কি দেখতাম জানো? ট্রেন থেকে নেমে সব লোকেরা হেঁটে চলে যাচ্ছে, তাদের মধ্যে কাউকে খুঁজে পাওয়া যেত না, কিন্তু যে লোকটা ভিড় থেকে আলাদা হাঁটছে তাকে কিন্তু সহজে আইডেন্টিফাই করা যাচ্ছে, তাকে দেখা যাচ্ছে। ভিড়ে হেঁটো না, ভিড়ে হাঁটলেই কিন্তু ভিড়ে মিশে যাবে। তোমরা যারা ড্রাইভ করো গাড়ি, কেউ কি বলতে পারবে যে তোমরা পেছনের যে আয়নাটা দেখা যায়, পেছনের ভিউ, সে আয়নাটার দিকে তাকিয়ে তোমরা ড্রাইভ করতে পারবে? পারবে কি? সামনে তাকিয়ে গাড়িটা চালাতে হবে। পেছন দিকে কখনো দেখো না। প্রত্যেকের লাইফের অতীতে ভুল আছে, আমরা ভগবান নই, আমরা মানুষ, প্রত্যেকের জীবনে ভুল থাকবে, কিন্তু সেই ভুলটাতে রেকটিফিকেশান করতে হবে, শিক্ষা নিতে হবে। অতীতকে ভুলতে নেই, অতীত থেকে শিক্ষা নিতে হয়। অতীত থেকে যদি তুমি শিক্ষা নাও, তুমি কিন্তু সামনের দিকে এগোতে পারবে। এসআরকে দুটো ফিল্ম আমার ব্র্যান্ড প্রমোশন করেছিল। কলকাতার একটা 5 স্টার হোটেলে আমি আর এসআরকে এরমভাবে বসে কথা বলেছিলাম প্রায় 1.5 ঘন্টা। ওই প্রোগ্রামে এসআরকে আমাকে অনেক গল্প হয়েছিল খোলা মনে। তো যে কথাটা আমাকে বলেছিল আমার আজও মনে ছুঁয়ে গেছে। আমি বললাম, তুমি এত এনার্জি কোথা থেকে পাও? প্রথম হেসে বলল, তুমি কোত্থেকে পাও? আমি বললাম যে আমি নিয়ে এসেছি, কিন্তু কাজের চাপ কাজের খুব চাপ থাকে। কাল কি করব জানি না, কোথায় থাকবো জানি না। তখন আমাকে উনি বললেন যে ডক্টর সেন, কখনো কোনো অবস্থায় অনেক কাজের চাপ এই শব্দটা বলবে না, বলো না। কাজের চাপ হচ্ছে ভগবানের সবথেকে বড় আশীর্বাদ। এগুলো সমার্থক শব্দ। কাজের চাপ আর গডের ব্লেসিং, আর পাচ্ছি না, এত কাজের চাপ আর পাচ্ছি না, এটা সবথেকে বড় জানবে নেগেটিভ। তুমি জানো তো, আমরা যেটা বলবো ইউনিভার্স শোনে সেটা। ফাঁকা কলেজের দরজার সামনে চেঁচিয়ে কথা বলবে, দেখবে ইকো হয়, প্রতিধ্বনি হয় পাহাড়ের মতো। তোমরা ঠিক একইভাবে ইউনিভার্সকে যেটা বলবে, ইউনিভার্স কিন্তু উইথ ইন্টারেস্ট তোমাকে রিটার্ন দেবে। তুমি যদি ইউনিভার্সকে বলো পারলে একমাত্র আমিই পারবো, আর কেউ পারবে না, তাহলে কিন্তু তুমিই পারবে, পারবেই পারবে। তোমার মধ্যে সেই সমস্ত পোটেনশিয়ালিটি আছে। আমি সকালে ঘুম থেকে উঠে কোন মন্ত্রপাঠ করবে আমি সেটা বলবো না, কোন ঠাকুরকে প্রণাম করবে আমি সেটা বলবো না। সকালে ঘুম থেকে উঠে প্রথম আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখে চোখ রাখো। গড তোমাকে একটা দিন জীবনে অতিরিক্ত দিয়েছেন, এই দিনটার জন্য গডকে থ্যাঙ্কস জানাও, আর চোখে চোখ রেখে বলো যেটা আমি বিগত 20 বছর বলে আসছি, আমি স্পেশাল, আমিই পারবো, আর কেউ পারবে না। দেখো সেদিন থেকে তোমার লাক চেঞ্জ হতে বাধ্য থাকবে। আই রিপিট, তুমি নিজে বুঝবে কোনো স্টোন পড়তে হচ্ছে না, লাক অটোমেটিক্যালি চলছে। লাক নিজেকে ক্রিয়েট করো,
লাক নিজেকে ক্রিয়েট করতে হবে। লাক কখনো কোনো পাথর পড়ে আসবে না, কোনো ঠাকুর দেবতা করেও আসবে না। লাক কিন্তু আমাদেরকে অপরচুনিটি দেয়, কিন্তু মনে রেখো লাক কখনো তোমাকে সাকসেস দেয় না। সাকসেস কিন্তু তোমাকে নিজেকে আর্ন করতে হবে, যেমন রেসপেক্ট আর্ন করতে হয়। কোটি কোটি টাকা দিলেও দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কাউকে সম্মান দেন না। সম্মানটা আর্ন করতে হয়, ওখানে টাকা পয়সা থাকে না। প্রচুর বিভাগীয় তদন্ত হওয়ার পর একটা সম্মাননা জোটে, কিন্তু সেই সম্মাননাটার পেছনে থাকে কিন্তু সারা রাত সবাই যখন ঘুমোয় তখন কাজ করে চলা। ডিসিপ্লিনটা স্টুডেন্ট লাইফে ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ রকম ইম্পর্ট্যান্ট। তোমরা যারা 20 থেকে 28 বছর বয়সের মধ্যে, আমি তোমাদেরকে বলছি 20 থেকে 28 বছর বয়সের মধ্যে তোমরা যারা আছো, তোমাদের কাছে কিন্তু জীবনটা খুব 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 গোল্ডেন টাইমের মধ্যে কাটাচ্ছ। এরপর কিন্তু সময় পাবে, কিন্তু এই দিনটা জীবনে ফেরত আসবে না। তুমি মনে করতে পারো আমার 20 থেকে 28 বছর বয়স, আমি এই বয়সে যেমন ইচ্ছে করে জীবনটা কাটাতে পারি। আমার মনে হতেই পারে যে আমার স্পেশাল কোনো বন্ধু বা বান্ধবী আছে, তার সাথে যদি আমি আইনক্স বা ফোরামে না যাই, অন্ততপক্ষে যদি পার্কে বসে একটু বাদাম ভাজা না খাই, তাহলে আমার তো দিনটাই বৃথা। একবার ভেবে দেখো, তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে, আমি বলছি না রিলেশন ব্রেকআপ করতে, আমি বলছি রিলেশন যত্ন করে রাখো, কিন্তু তোমার মেরে মঞ্জিল দূর হ্যায় পর জানা জরুর হ্যায়, যদি এই গানটার এই দুটো লাইন যদি তোমাদের মনের মধ্যে গেঁথে যায়, জানবে একটা 100 তলা বিল্ডিংয়ের ভিত, যেটা ওই ভিতটা হচ্ছে 20 থেকে 28 বছর বয়স। এই সময়টা দয়া করে নষ্ট করো না পার্কে বাদাম ভাজা খেয়ে, এই সময়টা দয়া করে নষ্ট করো না আইনক্সে গিয়ে, এই সময়টা দয়া করে নষ্ট করো না ফোরাম মলে গিয়ে। 3 ঘন্টা যদি তুমি তোমার বন্ধুকে দাও বা বান্ধবীকে দাও, তোমার সম্পর্ক যদি 1 বছরের পুরনো হয়, তুমি কত ঘন্টা সময় দিচ্ছ তোমার বন্ধু বা বান্ধবীকে? কমপক্ষে 1100 ঘন্টা সময় দিচ্ছ। এবার তোমার সম্পর্ক যদি 2 বছরের পুরনো হয়, 2200 ঘন্টা সময় দিচ্ছ। 5 বছরের পুরনো হলে ক্যালকুলেশন করো, সবার ফোনে রয়েছে। এই দিনটা ফেরত পাবে না ব্রাদার সিস্টার্স, এই দিনটা আসবে না ফেরত। এই সময়টাকে কাজে লাগাও। এই সময়টা হচ্ছে তোমাদের সিঁড়ি তৈরির সময়। যদি তোমার ভালোবাসা সত্যি মনে করে যে তুমি জীবনে এস্টাবলিশমেন্ট পাও এবং সেও পাক, সে কিন্তু তোমাকে বাধ্য করবে না অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। সে তোমাকে বলবে নিজে তৈরি হ, আমাকেও তৈরি হতে দে। কারণ এটা হচ্ছে আমাদের জীবনের ভিত তৈরির সময়। যে ভিতটার উপর তোমার জীবনের বাকি অংশটা দাঁড়িয়ে থাকবে। প্রচুর সময় পাবে, কিন্তু এই দিনটা কিন্তু ফেরত আসবে না জীবনে। আমার বাবাকে আমি দেখেছি, সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ছিলেন। আমি দেখেছি মাসের 1 তারিখ হলো, বাবা হ্যাপি, স্যালারি ঢুকলো। আমরাও হ্যাপি ছিলাম ছাত্র জীবনে। ছাত্র আন্দোলন যখন আমরা করেছি, তখন আমরাও আমরণ অনশন করেছি হাউস স্টাফ এবং ইন্টার্নশিপের ফিজ, আমাদের স্টাইপেন্ড বাড়াবার জন্য। তখন লাল বেদি ছিল ওখানে একটা। কিন্তু একটা কথা বলতে পারি তোমাদেরকে, সেটা মনে রাখো, আমি চোখের সামনে দেখেছি আমাদের ভাই বোনদের টিচারদের টাকা, বাজারের টাকা, দুধের টাকা, কেবেলের টাকা, বাড়ির ইএমআই, গাড়ির ইএমআই, ইলেকট্রিসিটির বিল, দোকানে গিয়ে, মলে গিয়ে বা দোকানে গিয়ে প্রাইস ট্যাগ দেখে দেখে কম দামের জামা কাপড় কেনা। আমি চোখের সামনে দেখেছি এই জীবনযাত্রা করতে। আমার বাবা ছিলেন একজন ডাক্তার। আমি ডিউ রেসপেক্ট বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এই লড়াইটা যে কি লড়াই, যিনি সার্ভিস করেন শুধু তিনি জানেন, তার পরিবারকে হয়তো তিনি আড়াল করে রাখেন। মাসের 20 তারিখে একটা বা 25 তারিখে একটা বিয়ে বাড়ি পড়লে তাদের চিন্তার রেখা আসে মাথায়। তাদের দিন রাত এক করে কষ্ট করে যে পয়সাটুকু তারা মাইনে হিসেবে বা স্যালারি হিসেবে পান, সেটা দিয়ে অনেক লড়াই করে তাদের সব ফর্মালিটি, দায় দায়িত্ব, পরিবারের খুঁটি দ্বারা তাদেরকে পালন করতে হয়। কিন্তু আমি মনে করি, যখন তোমার বাবা অসুস্থ হবেন, তুমি যত কষ্ট, যত বাজেট করে চলো না কেন,
তুমি পারবে বাবাকে নিয়ে গিয়ে একটা অ্যাভারেজভাবে ভর্তি করতে পারবে কি? তুমি পারবে বাবাকে নিয়ে যখন মলে গেলে বাবার একটা খুব সুন্দর শার্ট পছন্দ হয়েছে, কিন্তু তার প্রাইস ট্যাগটা দেখে দেখছো সেটা তোমার বাজেটের বাইরে, পারবে? ধিক্কার সেই সন্তানকে যেই সন্তান বৃদ্ধাবস্থায় বাবা বা মায়ের ন্যূনতম ওষুধ কিনতে গেলেও ডাক্তারবাবুকে বলেন এই ওষুধটা বদলে দিন, বাবা একটু লো বাজেটের মধ্যে জামা প্যান্ট দেখো, বা ওই ডাক্তারের বাবু বা ওই হসপিটালের ফিস বেশি, বরং এইখানটায় চলো। কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ অ্যান্ড কম্প্রোমাইজ। আমি এখনো পর্যন্ত প্রত্যেকটা দিন 18 থেকে 20 ঘন্টা কাজ করি। যদি সেই মনের মধ্যে ক্যাপাবিলিটি থাকে তাহলে এসো আমরা কথা বলি, আমরা কথা বলি যে হ্যাঁ আমরা 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করার মতো ক্ষমতা রাখি, আমরা হিস্ট্রি ক্রিয়েট করতে পারি। আমরা পৃথিবী ছেড়ে যেদিন চলে যাব মানুষ একটা কথাই বলবে, কিছু করে গেছে, কিছু দাগ রেখে গেছে। বিবেকানন্দ বলে গেছিলেন পাথরের গায়ে কিছু দাগ রেখে যাও, যাতে তুমি যখন থাকবে না মানুষ তোমাকে মনে রাখবে। ওই যে বললাম রেল লাইন থেকে অ্যাভারেজ যে ট্রেন থেকে লোক নামছে সেই ভিড়ে হেঁটো না। তুমি দেখো না তোমার দাদা, তোমার দিদি, তোমার বন্ধু, তোমার সিনিয়র দাদা কে কি করছে, তুমি নিজে কি করবে ভাবো। পরের জন্মে আদৌ মানুষ হব কিনা আমরা জানি না। যদি মানুষ হই আমরা কি করব? যদি বাই চান্স মানুষ হয়ে জন্মাতেও পারি আমরা কি করব? অনেকে ভাবেন আমরা বিজনেস করতে গেলে তো দাদা অনেক লোন দরকার, কোত্থেকে লোন পাবো, কিভাবে লোন পাবো? আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমি আমার হাউস শিপ যাওয়ার পর থেকে আজ অবধি কোনো ব্যাংক থেকে 1 টাকা লোন নিয়ে নিই, বাবার থেকে 1 টাকা নিয়ে নিই। তোমাকে লোন দিয়ে ব্যাংক বিজনেস করবে, তুমি সেই বিজনেসে কোনোদিনও প্রফিট দেখতে পাবে না, ব্যাংক প্রফিট নিয়ে বেরিয়ে যাবে। লোনের চক্রব্যূহতে ব্রাদার কখনো জড়িও না, বিশেষ করে যারা হাউস স্টাফ বা ইন্টার্ন আমার ভাই বোনেরা আছে তাদের জন্য বলবো, লোনের চক্রব্যূহতে যে একবার পা দেবে সেই চক্রব্যূহ থেকে কখনো কোনো অবস্থায় বেরিয়ে আসতে পারবে না। আরেকটা কথা বলবো, কখনো ভেবো না, কোনো অবস্থায় ভেবো না আমার ওই বন্ধু নার্সিংহোম করে ফেলেছে, নিজে বানিয়ে ফেলেছে নার্সিংহোম, আমি কি করলাম? আমার অমুক বন্ধু অমুক করেছে, অমুক সিনিয়র দাদা দিদি এরম করেছে। মাথায় রেখো, তুমি যেটা সৎপথে করবে, তুমি যেটা সৎপথে করবে গোটা ইউনিভার্স তোমাকে সাপোর্ট দেবে। খালি বাড়ি থেকে এক পা বাইরে বেরিয়ে দেখো গোটা পৃথিবী তোমাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে। খালি প্ল্যানিং করো না, খালি প্ল্যানিং করো না আমি তাহলে এটা করব, আমি তাহলে ওটা করবো, এই প্ল্যানিং কোনোদিনও বাস্তবতা পাবে না। আর যদি কারোর সাথে ডিসকাশন করো তো এন্ড তোমার সবচেয়ে কাছের মানুষই তোমাকে আটকে দেবে। লোকে কি বলবে বলা বন্ধ করো। তাহলে তো রতন টাটা নুনের বিজনেস করতেন না তার জীবদ্দশায়, আম্বানিরাও জুতোর ব্যবসা করতো না। জানবে বিজনেসম্যান সাইকোলজি যদি আনতে চাও 1000 লোকের এমপ্লয়মেন্টের দায়িত্ব নাও। আজকে আমার ব্র্যান্ডকে ই কমার্সের যাবতীয় সাইট রিজিওনাল ইস্টার্ন ইন্ডিয়াতে আমাদের নাম্বার 1 বলে তারা সার্টিফাই করছে। এটা কিন্তু অটোমেটিক্যালি হয়নি। তুমি একটা আম গাছ যদি পুঁতে দাও আর ভাবো যে কাল সকালে গাছটায় আম হবে, এটা কিন্তু একদমই নয়, এটা একদম হতে পারে না। যে কোনো কিছুর জন্য জানবে কিন্তু ধৈর্য দরকার আর সঠিক গাইডলাইন্স দরকার। পৃথিবীতে জানবে তোমার সবথেকে বড় বন্ধু তোমার বাবা এবং মা। যে বাবা মাকে সম্মান করবে, যে বাবা মাকে নিজের গুরু হিসেবে মানবে, তার কোনো আলাদা করে কোনো মন্দির মসজিদ গির্জা কিন্তু তার কাছে সেকেন্ডারি চয়েস, ফার্স্ট চয়েস কিন্তু বাবা মা। আর এর বাইরে শিক্ষক, যে শিক্ষকরা তোমাদের মেরুদণ্ড তৈরি করে দেন। জীবনে এই 3 জনের কৃতজ্ঞতা কোনোদিনও ভুলবে না। এই 3 জনের কৃতজ্ঞতা যদি কখনো ভুলো তাহলে কিন্তু তুমি কোনোদিনও ইউনিভার্সের ব্লেসিং পাবে না। ইউনিভার্সের ব্লেসিংস কিন্তু আপনা আপনি আসে না।
প্রচণ্ড ডিসিপ্লিন লাইফস্টাইল তোমাকে কিন্তু হেল্প করবে এই ইউনিভার্সের আশীর্বাদ পেতে গেলে। দিনের শেষে মাথায় রাখো, একটা ট্রাফিক সিগন্যালে যতগুলো বিদেশি গাড়ি দাঁড়িয়ে আছে, উইথ ডিউ রেসপেক্ট সবাইকে বলবো তার 90% গাড়ি হয় বিজনেসম্যানদের। যদি তোমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো জীবনে বাস্তব জায়গায় নিয়ে যেতে চাও, তোমার সাথে আমার আর দ্বিতীয়বার দেখা হবে কিনা জানি না, কিন্তু এটুকু বলে রাখি তোমাদের সামনে দাঁড়িয়ে, নিজের মধ্যে সেই বারুদটা জমাও যে বারুদটা একটা ডিনামাইটের কাজ করবে, যে আমি অ্যাভারেজ হতে পারি না। আমি ঘুম থেকে উঠে একটা দিন স্নান করে কলেজ গেলাম, সেখান থেকে আমি ভিক্টোরিয়া গেলাম বা ওখান ঘুরলাম বা সন্ধ্যাবেলা বাড়ি গেলাম, একটু বইয়ের পাতা উল্টালাম, শুয়ে পড়লাম, এটা কিন্তু হতে পারে না। তুমি একটা দিনের হিসাব দেখছো, আমি 365 দিনের কথা বলছি তোমার। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটা কিন্তু আপনা আপনি আসবে না, কোনোভাবে তোমাদের মধ্যে আপনা আপনি আসবে না। জানবে এক্সট্রিম ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি যদি আনতে চাও সৎভাবে, জীবনে সৎভাবে, বাবা মার আদর্শ, শিক্ষকরা যে তোমাদের জ্ঞান দিচ্ছেন সেই জ্ঞানকে আঁকড়ে ধরো। আর মনে রাখো, একটা কথা বলে যাই, এক্সট্রিম ফিনান্সিয়ালি সাকসেস পেতে গেলে কিন্তু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স তোমাদের কিছু না কিছু যে বেচতেই হবে। কি বেচবে সেটা নিজেরা ঠিক করো। বেচতে তোমাদের হবেই, হয় মেরিট নয় প্রোডাক্ট। পৃথিবীতে দেখো যত মিলিয়নার প্রত্যেকে দেখো বেচছে, প্রত্যেকে বেচছে, কিছু না কিছু তারা বেচছে। আয়ুর্বেদের সমুদ্রটা শূন্য পড়ে রয়েছে, এই সমুদ্রের নিচে অনেক হিরে মাণিক্য রয়েছে, যে হিরে মাণিক্যগুলো তোমাদের এই মাস্টারমশাইদের সংস্পর্শ পাচ্ছ, যারা তোমাদেরকে এই মণিমাণিক্য চেনাতে, আমাদের ভৈষজ্য রত্নাবলী চেনাতে সাহায্য করছেন। একটা বিশাল সমুদ্র আছে, যে সমুদ্রে কিন্তু নৌকো আছে, কিন্তু অভাব কাণ্ডারির, মাঝি নেই। তোমরা কেউ না কেউ মাঝি তো হও, কেউ না কেউ তো ওঠো, কেউ না কেউ তো বলো আমাকে স্যালারি দেবে, সে ঔদ্ধত্য কোথায়? আমি 100 জনকে এমপ্লয়মেন্ট দেবো, আমি 500 জনকে এমপ্লয়মেন্ট দেবো, আমি সেই জায়গায় নিজেকে রিচ করব। যদি তোমাদের মনের মধ্যে একটুখানিও চাকা থেকে থাকে, একটুখানিও বারুদ থেকে থাকে, একটা স্ফুলিঙ্গর আমি আজকে তোমাদের সামনে বললাম নিজের জীবন দিয়ে, আশা করি তোমরা এই স্ফুলিঙ্গকে কাজে লাগাবে। এই স্ফুলিঙ্গই কিন্তু তোমাদের মনের মধ্যে চিন্তন শক্তি, আত্মবিশ্বাস এবং তার পাশাপাশিভাবে তোমাদের দৃঢ়তাকে বিস্ফোরণ ঘটাতে সাহায্য করবে। যদি তোমাদের মধ্যে একটুও কোনো বারুদ থেকে থাকে, আমি অ্যাভারেজ হতে পারি না, আমি পৃথিবীর বুকে শুধুমাত্র কলেজ যাওয়া আর বাড়ি আসার জন্য আসিনি, আমার এম ইন লাইফ কখনো হাতাখুন্তি নাড়া হতে পারে না। আমার এম ইন লাইফ কখনো স্যালারিটা অ্যাকাউন্টে ঢুকলো, আনন্দে মনটা ভরে উঠলো, আর 25 তারিখ গেলে টেনশন উৎকণ্ঠা, এটা হতে পারে না। তাহলে বলবো এসো, 100 জনকে রিক্রুটমেন্ট দাও, 500 জনকে রিক্রুটমেন্ট দাও। এই জায়গাটা বড্ড ফাঁকা, আমার খুব একা লাগে। আমি চাই আমার ভাই বোনেরা উঠে আসুক, তারাও প্রচুর মানুষকে রিক্রুটমেন্ট দিক, তাদেরও যেন সেই যোগ্যতা, গ্রহণযোগ্যতা আসে, যেখানে সমস্ত রকম মানুষ তাদের একটা আলাদা রেসপেক্ট দেবে, আলাদা একটা সম্মান দেবে, যে সম্মানটা তোমাদের জন্য অপেক্ষা করে আছে। তোমরা মন দিয়ে পড়াশুনো করো এবং তোমাদের শিক্ষকদের সাথে যত পারো ওতপ্রোতভাবে জড়িয়ে থেকে তাদের থেকে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানটা শেখার চেষ্টা করো। জানবে এই সমুদ্র মণিমুক্ততে ভরা। তোমরা শুধুমাত্র সেই মণিমুক্তগুলোকে চিনে নাও, ওনারা গাইড করবেন সামনে এগিয়ে যেতে। ভীষণ প্রয়োজন তোমাদের সামনের দিকে এগিয়ে আসা, কারণ তোমরা যদি না আসো এগিয়ে, বেঙ্গলে আয়ুর্বেদের ইন্ডাস্ট্রি পেছোতে থাকবে। যে ইন্ডাস্ট্রিতে আমি চোখ বন্ধ করে দেখতে পাই
আমার এই ভাই বোনগুলো আগামী দিনে এক একটি ব্র্যান্ডের সিইও এমডি চেয়ারম্যান হতে পারবে। ধন্যবাদ। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম অসাধারণ সুন্দর আমাদের বক্তৃতার মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য। আজকে আপনি আপনার যে পুরনো কলেজ সেই কলেজের বহু বছরের স্মৃতি সম্বর্ধনা পেলেন, কেমন লাগছে? আমি স্পিচলেস। আমি অনেক আমাকে দেখলাম, জানেন তো, অনেক আমাকে। আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকে আমাকে দেখতে পাচ্ছি। অনেক দেবব্রত সেন বসে আছে। আমার বোনেদেরকে, আমার ভাইদেরকে দেখে আমি স্পিচলেস। ভীষণ পজিটিভ ওদের ফেসগুলো, প্রচণ্ড আত্মবিশ্বাসী। এবং যেহেতু এটা আমার মাদার ইনস্টিটিউশন, ভীষণ ভালো লাগলো। আমি আমার ভাই বোনেদের খুব বড় সৌভাগ্য, ওনারা প্রবাদ প্রতিম শিক্ষকদের সাহচর্য পাচ্ছেন। এবং আমি কনফিডেন্ট যে এখান থেকে এমন অনেক আগামী দিনে আমার ভাই বোনেরা উঠে আসবে যারা দেবব্রত সেনকে টপকে অনেক দূর সামনে এগিয়ে যাবে। পরম্পরা তো আমরা দেখছি পরম্পরায় হয়ে আসছে একেবারে। আপনার ফ্যামিলি একেবারে বলা যেতে পারে আয়ুর্বেদের এক মানে সেই হিস্ট্রি থেকে দেখা যাচ্ছে আপনার ফ্যামিলি প্রত্যেকেই ওতপ্রোতভাবেই আয়ুর্বেদ চিকিৎসার সঙ্গে জড়িত। সেই বিষয়টা আমরা শুনলাম। পরম্পরার পর আর নতুন পরম্পরা আরও কারা আসবে, তাদেরকে যদি একটুখানি মেসেজ কি দিতে চান? দেখুন, হোয়েন ট্র্যাডিশন মিটস উইথ মডার্ন টেকনোলজি, দেখুন পরম্পরা হচ্ছে, আমরা বলি সে গুরু শিষ্য পরম্পরা। আমাদের কত প্রজন্ম আগে থাকতে যে আমার পূর্বপুরুষরা আয়ুর্বেদ চিকিৎসক আমি জানি না, তবে আয়ুর্বেদ হিস্ট্রি অফ আয়ুর্বেদা ফার্স্ট ইয়ারে কিন্তু আয়ুর্বেদের ইতিহাসে সেন পরিবারের ভূমিকার কথা উল্লেখ আছে। এবং আমি এটুকু মনে করি যে আমার কাজ এই প্রজন্মকে আয়ুর্বেদমুখী করে তোলা। এবং সেই হিসেবে প্রতিনিয়ত প্রচুর দেশ বিদেশের আর্টিকেল জার্নালে লিখছি। এবং সেই লেখার মধ্যে কিন্তু কোথাও কোনো আমার প্রোডাক্ট থাকে না, সেই লেখা থাকে কিন্তু শুধুমাত্র আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে আরও মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার বার্তা। সেখানে তাকে মডার্ন রিসার্চের সাথে আয়ুর্বেদিক যে বিভিন্ন রকম বলতে পারেন ক্লিনিক্যাল নলেজ রয়েছে তার একটা আলাদা মেলবন্ধন বা একাত্ম করে সেটাকে আরও যুগোপযোগী করে মানুষের কাছে রিপ্রেজেন্ট করা। কারণ আয়ুর্বেদের ডেভেলপমেন্ট বলতে একটাই জিনিস বুঝি, আয়ুর্বেদকে যত মানুষের সামনে সায়েন্টিফিক্যালি রিপ্রেজেন্ট করা যাবে তত আয়ুর্বেদের ডেভেলপমেন্ট হবে। কারণ আয়ুর্বেদে অনেক কিছু লেখা আছে, সেখান থেকে কিন্তু আমরা সিন্ধু সেচে মুক্ত আনে আয়ুর্বেদকেও সেচন করে কিন্তু আয়ুর্বেদের ভেতরের মুক্তগুলোকে নিয়ে এসে মানুষের কাছে বড্ড বেশি পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজনীয়তার সময় এসেছে। আমরা দেখি যে অ্যালোপ্যাথিতে সার্জারি একটা বড় পার্ট, তো সেক্ষেত্রে আয়ুর্বেদে কি এরকম কিছু করার ইচ্ছা আছে? শুনুন, প্রথম এবং বেস্ট যেটা, পৃথিবীর প্রাচীনতম চিকিৎসা বিজ্ঞান আয়ুর্বেদ, এবং সার্জারি যেটা বলছেন সেটা আয়ুর্বেদেরই আবিষ্কার। আমাদের মহর্ষি সুশ্রুত আয়ুর্বেদের সার্জারির ফাউন্ডার। সুতরাং আজকে প্রচুর পাশ্চাত্যের মেডিকেল কলেজে সুশ্রুতের নামে ওথ নিতে হয়। সার্জারির প্রথম পাতায় প্রথম অধ্যায়ে মহর্ষি সুশ্রুতের ইন্ট্রোডাকশনে তার ডিটেলস লেখা আছে। আজকে আয়ুর্বেদ থেকে তো সব প্যাথি। আমাদের এখানে শক, হুন, পাঠান, মোগল আক্রমণ হয়েছে। যখন আপনি হিউয়েনসাংয়ের ছবি দেখেছেন তো, পেছন দিকে এত বড় একটা তার পাণ্ডুলিপির মতো থাকতো। এখানে যে যখন এসেছেন, চৈনিক বলুন, শক বলুন, মোগল বলুন, পাঠান বলুন, তারা কিন্তু এখান থেকে আয়ুর্বেদটাকে নিয়ে গিয়ে তাদের দেশে সেইভাবে সেটাকে রিপ্রেজেন্ট করেছে। আয়ুর্বেদ অবিনশ্বর। আয়ুর্বেদ থেকেই আমাদের ভারতবর্ষে যেমন তাজমহল আছে, কুতুব মিনার আছে, রেড ফোর্ট আছে, তেমন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান আছে যা পৃথিবীতে কোথাও নেই, কারুর কাছে নেই। আমাদের উচিত শুধুমাত্র আমাদের আয়ুর্বেদ চিকিৎসার স্বকীয়তাকে ধরে রাখা, আমাদের আয়ুর্বেদ চিকিৎসার বনেদি আনাকে ধরে রাখা। ধন্যবাদ।